ছেলে আমার জীবনটা বরবাদ করে দিল। ওদের দু ভাইয়ের জীবন আমি ছাড়খাড় করে দেবো, ছাড়বো না ওদের। আরে হ্যাঁ, আমি ঠিক সময় খেয়ে নেব। ফোনটা রাখো, আমি কাজ করছি রেবতী। হ্যাঁ চলো বাই। নীরজের পোস্টমর্টেম রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী তো নীরজের মৃত্যু হার্ট আর ব্রেন একসঙ্গে বন্ধ হওয়ার কারণেই হয়েছে। কিন্তু এটা কি করে পসিবল? হার্ট আর ব্রেন কি করে একসঙ্গে বন্ধ হতে পারে? পাইথন পাম। কিসের বাম? পাইথন পাম। আরে এই ভদ্রলোক কি বলছেন? স্যার বলছিল যে পাইথন পাম্প থেকে। আরে কেরি, তুমি এখানে? আমি ওই সুরজ কেমিক্যালসের ওয়ারেন্টের ব্যাপারে এসেছিলাম। কি ব্যাপার এখানে আজ আন্তর্জাতিক অতিথিদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যালো, আমি কেরি পাঠক। কনিচেবা। বিচিত্র ব্যাপার, আমার গুড আফটারনুনের কোনো জবাবই দিল না। জানি না ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। কি যেন বলছিল, পাইথন বাম। তবে কেরি, এটা বড় অদ্ভুত কেস। যে খুন করেছে সে একসময় ক্যারাটে চ্যাম্পিয়ন ছিল। তুমি এটা দেখো, পোস্টমর্টেম রিপোর্ট। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো একসঙ্গে হৃদয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এটা তো তখনই সম্ভবপর যখন খুব সন্তর্পণে সেটাকে চেপে দেওয়া হয়। কোনো সাধারণ ব্যক্তি কিন্তু এরকমটা করতে পারবে না। সত্যি কথা বলছি আমি, কেরি স্যার, আমি খুন করিনি নীরজকে। বিনীত, আমি তো এরকমটা ভাবছি যে কোনোভাবে কি সম্ভব যে কাউকে এইভাবে মেরে ফেলা? ওই যে কি বলে না, পাইথন পাইথন আর সব। পাইথন পাম, কেরি স্যার, আসলে পাইথন পাম কারাটের একটা অত্যন্ত পুরনো বিশ্রী টেকনিক। তুমি পারো এটা করতে, পাইথন পাম্প? না কেরি স্যার, আমি তাদের মধ্যে নই যাদেরকে এই টেকনিকটা শেখানো হয়েছে। আচ্ছা, স্যার, আমি সত্যি বলছি, আমি নীরজকে খুন করিনি। আমি তো শুধু নিজের ভাইয়ের ম্যাচ দেখতে গেছিলাম স্যার। কন্ট্রোল, কন্ট্রোল কর, কন্ট্রোল। একবার একটা চান্স, তারপর আমি ওকে। এই রাগটা ম্যাচের জন্য বাঁচিয়ে রাখ, সেটাই ভালো। ম্যাচের পর ও যেন নিজের পায়ে দাঁড়াতেও না পারে, বুঝলি? ভেরি গুড। দাদা তুই? হ্যাঁ রোহন, তুই তো দাদাকে ভুলেই গেছিস, কিন্তু আমি ভুলিনি। আমি টুর্নামেন্টের তোর প্রত্যেকটা ম্যাচ দেখেছি। ভালোই হয়েছে বিনীত তুই এসেছিস সেখানে। তোর ভাই খুব শিগগিরই ক্যারাটে চ্যাম্পিয়ন হবে। কারাটে শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য হয় না নীল, আর না এই কারণে যাতে কাউকে বিকলাঙ্গ করে দেওয়া যায়। সেটা শেখা হয় শুধু নিজের এবং অপরের সুরক্ষার খাতিরে। এটা ইন্ডিয়া বিনীত, এখানে স্পোর্টস শুধু জিত আর উন্নতির জন্যই হয়, আত্মরক্ষার জন্য নয়। এখন হবে সেমিফাইনাল রাউন্ড বিটুইন রোহন শর্মা এন্ড নিতিন বিরচে। সেমিফাইনাল রাউন্ড শুরু করার আগে
আমি ইন্ট্রোডিউস করাবো এমন একজন মানুষের সঙ্গে যিনি মার্শাল আর্টসের জগতে প্রচুর নাম কামিয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি জাপান থেকে আসা ক্যারাটের মহাগুরু দ্য গ্রেট গ্র্যান্ড মাস্টার কাহাতোকে। Come on, Rohan! Hit him! Concentrate, Rohan! Concentrate! Yes! Very nice, Rohan. Well done. আর রোহান 3 পয়েন্টে লিড নিয়ে নিয়েছে। Good job, Rohan. Good job. না রোহন, এই তুই কি করছিস ভাই? তোর ডিফেন্স এতটাই উইক আর তুই তোর আপার বডিটাকে একদমই প্রোটেক্ট করছিস না। তুই দেখে নিস নেক্সট রাউন্ডে ও তোকে এমনি করেই হারাবে। রোহনের কোচ আমি, তুই না। আমি ওর কোচ, আর আমি যা বলবো রোহন সেটাই করবে। সেকেন্ড রাউন্ডেই যেন খেলা শেষ হয়ে যায়, বুঝলি? কনসেন্ট্রেট, নাও গো। Move on, Rohan. রোহন 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 তুই ঠিক আছিস তো? রোহন রোহন তোকে বলেছিলাম না, স্টে আউট অফ ইট। যন্ত্রণা হচ্ছে তো, সহ্য কর। এবার যা, ম্যাচ শেষ করে আয়। কাম অন। আর বিনীত, এই মুহূর্তে এখান থেকে চলে যা, তা না হলে সিকিউরিটি ডেকে গলার ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দাও। I said, get out. আর ম্যাচের শেষ রাউন্ড এটা। কাম অন বয়েজ। রেফারি, এটা ম্যাচ না ইয়ার কি? What is this, you old man?
কারাটে জীবন বাঁচানোর জন্য, জীবন নেওয়ার জন্য নয়। রোহন, জাজরা তোমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। কিন্তু স্যার তোমার যা কিছু বলার কমিটির সামনে বলবে। আপাতত তুমি টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই, আর আগামী 5 বছরের জন্য ব্যান হতে পারো। সব শেষ হয়ে গেল, আর আমি কোনোদিনও রোহান, রোহান দেখো, তুমি সবার আগে কান্না বন্ধ করো। আর আমি আর নীরাজ দুজনেই বোর্ডের কাছে অ্যাপিল করব। তুমি চিন্তা করো না, রিল্যাক্স, কিছু হবে না। তুই তুই আবার এখানে এলি? মনে হচ্ছে এবার সিকিউরিটিকে ডাকতেই হবে। সিকিউরিটি! হাট! আজ তোর কারণে আমার ভাইয়ের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। এবার কারাটে কি হয় সেটা আমি বোঝাচ্ছি তোকে। স্যার, আমি মানছি সেদিন আমার আর নীরাজের ঝগড়া নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। আপনি প্লিজ আমাকে বাঁচান, আমি নির্দোষ। শান্ত হও, শান্ত হও। যদি তুমি সত্যি নির্দোষ হও, তাহলে আদালতে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। গুড মর্নিং মিস্টার পাঠক। আরে মেহতা বাবু, সুপ্রভাত। ইন্টারেস্টিং, আপনি আমার নাম জানেন? আসলে প্রতিদ্বন্দ্বী সংক্রান্ত খোঁজ খবরটা নিয়ে রাখা তো বেশ আবশ্যিক, তাই না? ওয়েল, আপনি যখন আমার নাম জানেন তখন এটাও জানেন যে আমার নামের পরে কি বসে। আপনার নামের পরে মানে? আমার কোয়ালিফিকেশন তরুণ মেহতা, LLM ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, এই কথাটা মনে রাখবেন, কারণ মিস্টার পাঠক যদি আপনি এই কেসটা হেরে যান তো দুঃখ করবেন না। আরে না না, একদম না মেহতা বাবু। আমি তো আপনার এই দয়া দাক্ষিণ্যের জন্য অনেকটাই কৃতজ্ঞ হয়ে গেলাম। আসলে একটা ছোট্ট একটা সমস্যা রয়েছে আমার এখানে। প্রশ্ন জেগেছে একটা আমার মনে। ইউ ফ্রি টু আস্ক, বলুন। প্রশ্নটা হলো এই যে কোন সংখ্যা এমন রয়েছে যাকে অর্ধেক করলে 0 হয়? জজ সাহেব আসতে চলেছে। আদালতের কাজ শুরু করা হোক। এই কেসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সলভ করাটা খুবই কঠিন। বিনীত শর্মা, যিনি একজন কারাটে চ্যাম্পিয়ন, ইনি 21শে এপ্রিল নীরজ যোশী, যিনি এনার ভাই রোহন শর্মার কারাটে মাস্টার, ওনাকে খুন করেন। আর অস্ত্র ছিল একটা কারাটে টেকনিক যার নাম পাইথন পাম। তুই তোকে তো আমি ছাড়বই না। এটা নীরজ বাবুর মেডিকেল রিপোর্ট, যা পরিষ্কার করে বলছে যে নীরজ বাবুর হার্ট আর ব্রেন একসঙ্গে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। আর এটা নীরজ বাবুর মতো বলশালী লোকের কেসে হওয়াটা ইম্পসিবল, কিন্তু এটাকে পসিবল করেছে বিনীতের ওই টেকনিকটাই, যাকে আমরা পাইথন পাম বলি। পাইথন পাম্প? ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি পাইথন পাম্পের বিষয়ে আদালতে কিছু খোঁজ খবর দিতে চাইব। অনুমতি দিলাম। পাইথন পাম্প এমন একটা টেকনিক যেটার সাহায্যে 3 বার আঘাত করলে একজন মানুষের মৃত্যু হতে পারে। প্রথম আঘাতে হৃদয় আর মস্তিষ্ক দুটোই দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় আঘাতে সেটা সংযুক্তকারী নার্ভ ফুলে যায়। তৃতীয় আর শেষ আঘাতে যাতে ব্রেন ডেড আর হার্ট ফেল একসঙ্গে। ইওর অনার, এই বিষয়ে একটা প্রশ্ন আমি মেহতা বাবুকে জিজ্ঞেস করতে চাইব। মেহতা বাবু, আসলে ওই ওয়াশরুম যেটার বিষয়ে আপনি সেদিনকে বলছিলেন, সেখানে কি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল?
পাঠক বাবু, এটা আপনিও জানেন যে ওই ওয়াশরুমে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। হ্যাঁ জানি আমি, সেই কারণেই তো জিজ্ঞেস করছি আপনাকে। হ্যাঁ, যদি সিসিটিভি ক্যামেরা নাই লাগানো থাকে তাহলে এই গল্পটা আপনি ইয়নার মেহতা বাবু নিজের মন গড়া বেশ কিছু গল্প এই আদালতকে শোনাচ্ছিলেন, যেখানে সত্যিটা হলো এই যে বিনীত ওইখানে ওই শৌচাগারে গিয়েছিল, যেখানে উনি নীরজকে মেঝেতে পড়ে থাকতে দেখেন, ওনাকে সাহায্য করার চেষ্টা উনি করছিলেন, আর তখনই নীরজের মৃত্যু হয়ে যায়। এমনটা নয় মিস্টার পাঠক, বিনীত ওখানে নীরজকে খুন করতে গিয়েছিল। না, কেন করবে হত্যা? আপনিও জানেন, আমিও জানি যে কেউ কাউকে এমনি এমনি হত্যা করে ফেলে না, কোনো কারণ, কোনো উদ্দেশ্য, কোনো মোটিভ তো নিশ্চয়ই হবে, রয়েছে আপনার কাছে। এই মোটিভটা কি আপনি আমার মুখ থেকে শুনতে চান মিস্টার পাঠক, নাকি ডিরেক্টলি বিনীতের ভাইয়ের থেকে? হ্যাঁ, হোয়াট এভার সুটস ইউ মিস্টার মেহতা। রোহন শর্মা, রোহন, আদালতে বিনীত আর নীরজের ব্যাপারে কিছু বলো। ইয়োর অনার, নীরজ স্যারের আগে আমি আমার দাদারই স্টুডেন্ট ছিলাম। 8 বছর ধরে আমি ওর কাছেই ট্রেনিং নিয়েছি, কিন্তু তারপর তুমি বিনীতের ভাই না? হ্যাঁ। লাস্ট টুর্নামেন্টে তুমি যথেষ্ট ভালো পারফর্ম করেছিলে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি কি সারা জীবন ধরে এরকম ছোটোখাটো কম্পিটিশন করে যাবে আর এই ছোট্ট মতো ঘরে কোনো ফেসিলিটি ছাড়াই এরকম পরিশ্রম করে যাবে, না বড় স্বপ্ন দেখো? ক্রাউচিং টাইগার মার্শাল আর্টস একাডেমি, যদি কোনোদিন এই ছোট ঘর থেকে বেরোতে চাও তো আমার ভাইয়ের থেকে দূরে থাক, বুঝলি? ওর জন্য কি ভালো আর কি নয় সেটা আমি ডিসাইড করব, তুই না। আর তাই তুমি তোমার ভাইকে ছেড়ে দিলে? আমাকে ছাড়তে হয়, যদি না ছাড়তাম তো আমি বুঝতে পারছি রোহন, যদি তুমি তোমার দাদার সঙ্গে থাকতে তাহলে হয়তো তোমার দাদা তোমাকেও কারাটের কিছু ভুল টেকনিক শিখিয়ে দিত, যা দিয়ে তুমি কারোর খুন করতে পারতে। ভুল ব্যবহার আমি নয়, ওই নীরজ করতো, আর আমি এটা খুব ভালো করেই জানতাম। সেই জন্য আমি চাইতাম যে আমার ছোট ভাই রোহন ওই নীরজের থেকে দূরে থাকুক। ইয়োর অনার, আপনি এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বিনীতের মনে নীরজের জন্য কতটা হিংসা ছিল। এখন আর আমার অন্য কিছু প্রমাণ করার দরকার নেই। এখন অনেক কিছু প্রমাণ করার প্রয়োজনীয়তা রয়েছে মেহতাবাবু। ইওর অনার, যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় তো নীরজের মৃত্যুতে বেশ কয়েকটি দিক পাওয়া যাবে এখানে। কেননা নীরজ একটা সফল মার্শাল আর্টের স্কুল চালাতো, আর এই ফিল্ডে ওনার অনেকেই প্রতিদ্বন্দ্বী ছিলেন যারা ব্যর্থ ছিল, যারা... মিস্টার পাঠক, আমি জানি যে আপনি এরকমই কিছু পয়েন্ট বার করবেন, কারণ এই কেসের আগে আমি আপনারও কেস হিস্ট্রি পড়েছি। হ্যাঁ, ইয়োর অনার, এখন আমি আপনাদের সামনে এমন একজন সাক্ষীকে আনতে চলেছি যে ইজিলি প্রমাণ করে দেবে যে বিনীতি নীরজকে খুন করেছে। নীরজের গ্রুপের ফিজিওথেরাপিস্ট মিস নীনা মিত্রা। ইয়োর অনার, তারপর বিনীত আর নীরজের মধ্যে ঝগড়া হয়, আর তারপরে তোর জন্য আমার নাম খারাপ হলো রোহন। আমার কোনো স্টুডেন্ট আজ অব্দি হারেনি রে, আর তুই তো ডিসকোয়ালিফাই হয়ে গেছিস। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। তারপরেই আমি নীরজের ট্রিটমেন্ট করি, আর ঠিক তারপরেই ও লকার রুম থেকে বেরিয়ে যায়, আর কিছুক্ষণ পরেই বিনীত ওখানে আসে। নীরজ কোথায়? দেখো বিনীত, তুমি এখন রেগে আছো, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম? তুমি এখান থেকে যাবে নাকি আমি আবার গার্ডসকে ডাকবো? লিভ। দেখুন, আমার আর নীরজের মধ্যে যা কিছু হয়েছিল তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি তো শুধু এটা চাইতাম যে নিজেদের মধ্যে না লড়ে রোহনের ক্যারিয়ারের উপর নজর দিলে আরো ভালো হবে, আর তাই আমি ওর সঙ্গে কথা বলতে গেছিলাম। আর ক্যারিয়ারের জন্য নয় বিনীত, ক্যারিয়ারের জন্য নয়,
তুমি ওখানে নীরাজের খুন করতে গিয়েছিলে, ইউ ওয়ান্টেড টু কিল হিম। যখন তুমি ওকে লকার রুমে দেখতে পাও না তখন তুমি ওয়াশরুমে যাও, যখন তুমি ওখানে নীরাজকে দেখতে পাও তখন তুমি ওকে খুন করে দাও। ইউ হ্যাড মার্ডার্ড হিম, ইউ আর আ ব্লাডি মার্ডারার। আই অবজেক্ট ইউর অনার। মেহতা বাবু আমার মক্কেলের ওপর কিন্তু জোর করছেন। মিস্টার পাঠক, আপনি কি নীনা দেবীকে কোনো প্রশ্ন করতে চান? আগে না ইউর অনার, কিন্তু ইউর অনার মেহতা বাবু কিন্তু এই কেসটাকে একেবারে উল্টো দিকে নিয়ে যাচ্ছেন। এটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমি গ্র্যান্ড মাস্টার কিরিহিতোকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, কেডি সাহেব না জানে কোথা থেকে উইটনেস নিয়ে এসে আমাদের টাইম ওয়েস্ট করছে। মিস্টার কেডি, ইনি তো টুর্নামেন্টের একজন চিফ গেস্ট, এনারই কেসের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে ইউর অনার। সর্বপ্রথম আমি আদালতে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি গ্র্যান্ড মাস্টার কিরিহিতো, ইনি জাপান থেকে এসেছেন। অখিল ভারতীয় ক্যারাটে সম্মেলনে ওনাকে প্রধান অতিথি হিসেবে ডেকে নিয়ে আসা হয়েছে ইউর অনার। আমি কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন করেছি, যতক্ষণ না এই কেসটার কোনো রকম সিদ্ধান্ত হচ্ছে উনি কোনোভাবেই যেন ভারত থেকে জাপানে ফিরে না যেতে পারেন। ইওর অনার, মিস্টার কেডি না জানে কোথা থেকে উইটনেসেস নিয়ে এসে একটা সিম্পল কেসকে খুব কনফিউজিং বানাচ্ছেন, which is wasting our time. ইউর অনার, আমি এই মুহূর্তে আদালতে এটা বলতে চাইবো যে গ্র্যান্ড মাস্টার কিরিহিতো সে শুধু এই কেসের একজন সাক্ষী নন, বরং তিনি অভিযুক্তও হতে পারেন। কেননা হত্যার অস্ত্রটা পাইথন পাম্প, যেটার উল্লেখ মেহতা বাবু এই আদালতে কিছুক্ষণ আগে করলেন। মিস্টার কিরিহিতো এই পাইথন পাম্পে একজন মাস্টার ইউর অনার, আর এই বিষয়ে ওনার থেকে নিপুণ এখানে আর কেউই নেই। শুধুমাত্র এটুকুই নয় ইউর অনার, ওই দিন ওই সময় ওনার সঙ্গে নীরজের ঝগড়া হয় এবং উনি নীরজের পিছন পিছন ওয়াশরুম পর্যন্ত গিয়েছিলেন। ইউর অনার, আমার মক্কেল। আমি কিছু বলতে চাই। প্লিজ বলুন। পাইথন পাম্প আমি ছাড়া এখানে অন্য আরেকজনও জানে। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। বিনীত জানে, আমি ওকে শিখিয়েছি। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। কি বললেন আপনি মিস্টার কিরিহিতো? বিনীত পাইথন পাম্প জানি? আপনি বিনীতকে জিজ্ঞেস করুন। বিনীত বলো, আমি কি মিথ্যে কথা বলছি? বিনীত, গ্র্যান্ডমাস্টার কিরিহিতো কি ঠিক কথা বলছেন? তুমি পারো এই পাইথন পাম্প? মিস্টার পাঠক, আমি পাইথন পাম্প জানি। অর্ডার, অর্ডার, সাইলেন্স প্লিজ। কেডি স্যার, মানছি যে আমি সেই লোকেদের মধ্যে একজন যাদেরকে টেকনিকটা শেখানো হয়েছিল, কিন্তু আজ অবধি আমি এই টেকনিকটার অপব্যবহার করিনি স্যার। কেন মিথ্যের পর মিথ্যে বলছেন মিস্টার বিনীত? আপনি জানেন যে আপনার একটা মিথ্যের জন্যে মিস্টার পাঠকের 100% সাকসেস রেকর্ড শেষ হতে চলেছে। আরে দেখুন মিস্টার মেহতা, আমার রেকর্ড নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না, সেটা আমি নিজেই সামলে নেব। কিন্তু গ্র্যান্ডমাস্টার কিরিহিতো, আপনি আমাকে এটা বলুন, বিনীত ছাড়া এই দেশে অন্য আর কেউ কি রয়েছে যারা যারা এই পাইথন পাম্প করতে পারেন? 3 জন আছে যাদেরকে আমি পাইথন পাম্প শিখিয়েছি। 3 জন আরো ব্যক্তি রয়েছেন যাদেরকে আপনি স্বয়ং এটা শেখান ইউর অনার। যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে কিন্তু ওই 3 ব্যক্তি এই কেসে সমান সন্দেহজনক। ইওর অনার, মিস্টার পাঠক মানছেন যে ওই টুর্নামেন্টে 3 জনের মধ্যে কেউ একজন ওখানে ছিল। তাহলে মিস্টার পাঠকের ক্লায়েন্ট মিস্টার বিনীত মিথ্যে কেন বলছেন যে উনি পাইথন পাম্প জানেন না? কি কি কারণটা কি? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছিলাম ইওর অনার, সেই জন্যই মিথ্যে বলেছিলাম। কিন্তু এখন আমি সত্যি বলছি, আমি 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 নীরজকে খুন করিনি। আমি কাউকে মারতেই পারি না, আমি কাউকে খুন করতে পারি না ইওর অনার। বিনীত, তুমি নীরজকে খুন করেছো। ইউ হ্যাড কিল্ড নীরজ।
এই আদালত গ্র্যান্ডমাস্টার গৃহীতকে যতদিন এই কেসের ফয়সালা না হচ্ছে ততদিন এই শহর থেকে বাইরে না যাবার আদেশ দিচ্ছে। আর সেই সঙ্গে পুলিশকেও এই হুকুম দিচ্ছে যে পরবর্তী শুনানির মধ্যে তারা যেন বাকি 3 জন সন্দেহভাজনকে খুঁজে বার করে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। নাও কেডি, ক্যারাটে সব বই যা তুমি অর্ডার করেছিলে। হ্যাঁ, এবার তো তুমি ক্যারাটেতে এক্সপার্ট হয়ে যাবে না, এত সব বই পড়ে পড়ে। আরে বিলি, যদি বই পড়ে লোকজন এক্সপার্ট হয়ে যেতেন তাহলে আজকে পৃথিবীর অর্ধেক লোক ব্ল্যাক বেল্ট জানতেন। হাই স্যার। হ্যাঁ বলুন, কি কোনো খবর নিয়ে আসলি? আগে হ্যাঁ স্যার, এদের মধ্যে একজনের নাম অভিজিৎ। স্ট্রোক হওয়ার জন্য অভিজিতের হাফ বডি প্যারালাইজড হয়ে আছে। স্যার আরেকজনের নাম হলো জয়দীপ সিং, আর্মি ম্যান, কিন্তু দেখা করতে পারিনি। ও দেখা করতে রাজিই হলো না। কোনো ব্যাপার না, সিংবাবুকে আদালতে আমরা ডেকে নেবো, সেখানেই দেখা হয়ে যাবে। আর তৃতীয় জন? স্যার 3 নম্বর লোকটার নাম হচ্ছে জোহের টায়ারওয়ালা, কিন্তু ওর ব্যাপারটা একটু অদ্ভুত। কেন? স্যার কয়েক মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টেও মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আজ অব্দি পুলিশ ওর ডেড বডি খুঁজে পায়নি। আচ্ছা, ইয়নার অভিজিৎ সাহা আর মেজর জয়দীপের সঙ্গে সঙ্গে আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি এই সন্দেহের পেরিফেরিতে, জোহেল টায়ারওয়ালা। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর ওনার দেহটা পুলিশ উদ্ধার করতে পারেনি। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করব যে জোহেল টায়ারওয়ালাকেও এই সন্দেহের তালিকায় অবশ্যই রাখা হোক। অবজেকশন ইউর অনার, কিন্তু মিস্টার পাঠক নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য একজন মৃত ব্যক্তিকে মার্ডারের বানানোর চেষ্টা করছেন। ইয়নার, আমি চেষ্টা তো অবশ্যই করব। যদি আপনি অনুমতি দেন তো আমি শাহবাবুকে কাঠগড়ায় ডেকে কিছু প্রশ্ন করতে চাই। ইউর অনার, মিস্টার পাঠক অনেক কিছু থেকে এড়িয়ে যাচ্ছেন, যেমন মিস্টার শাহের কন্ডিশন থেকে। মেহতাবাবু, আপনার তো দেখছি খুব সহানুভূতি রয়েছে এই শাহবাবুর জন্য। এই সিদ্ধান্তটা আপনি আদালতকেই নিতে দিন, ইওর অনার। মিস্টার সাহা, আপনি কি ইটস ওকে ইওর অনার, আমার আসতে কোনো আপত্তি নেই। সর্বপ্রথম তো শাহবাবু, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, কেননা আপনাকে এখানে ডেকে এভাবে আমরা কষ্ট দিলাম, কিন্তু এই কষ্টটা দেওয়া দরকার ছিল। এটা বলুন যে 21শে এপ্রিল যেদিন এই ঘটনাটা ঘটছিল, কোথায় ছিলেন আপনি? মিস্টার পাঠক, আমার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, আর বাড়ির থেকে বাইরেও আমি কম বেরোই। যতদূর আমার মনে পড়ছে 21শে এপ্রিলের রাত্রেও আমি বাড়িতেই ছিলাম। ইয়নার, আপনার টেবিলের ওপর সেদিন ঘটনাস্থলের কিছু স্টিল ফটোগ্রাফস আছে। শৌচাগারের মেঝে ভিজে ছিল, যেই কারণে অনেক ব্যক্তির পায়ের ছাপ পাওয়া গিয়েছে। শুধুমাত্র এতটুকুই নয়, এর সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের চিহ্ন সেখানে পাওয়া গিয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে শাহবাবু যে আপনারই হুইল চেয়ার সেদিন সেখানে ছিল, যেরকমটা আজকে মেহতাবাবু বললেন যে শৌচাগারের ভিতরে যেহেতু সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু বাইরে ছিল। আপনি বললে আমি সেই ফুটেজটা একবার চেয়ে নেব এবং দেখব আপনি আপনার হুইল চেয়ারে করে সেদিন শৌচালয়ে গিয়েছিলেন কিনা। তুমি তুমি এখানে কেন? সেই দিন ওখানেই ছিলাম, আর বাথরুমেও গেছিলাম নিজের হুইল চেয়ারে করে। কিন্তু এসব তো নীরজের মৃত্যুর অনেক আগেকার, আর আমি ওকে মারিনি। তো মারেন যখন নিয়ে তখন আপনি মিথ্যা কথা কেন বলছেন যে আপনি সেদিন যাননি সেখানে ওই ঘরে? অ্যাকচুয়ালি আমি ঘাবড়ে গেছিলাম মিস্টার পাঠক। ইউর অনার, চলুন মেনে নিচ্ছি মিস্টার শাহ খুন করেছেন, কিন্তু এর পিছনে মোটিভটা কি? না, মোটিভ রয়েছে মেহতাবাবু, মোটিভ আছে। আর মোটিভ সেটাই রয়েছে ইওর অনার, যে মোটিভটার উপর ভিত্তি করে মেহতাবাবু আমার মক্কেলকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন। শাহবাবু, আপনারও তো খুবই প্রসিদ্ধ মার্শাল আর্ট স্কুল ছিল একটা, অনেক ছাত্র সেখানে আসতেন। দুর্ভাগ্যবশত আপনার ভাগ্যও কাজ করলো না, তখন আপনার সকল ছাত্র আপনার স্কুল ছেড়ে নীরজের স্কুলে চলে গেল। এটা কি আমি ঠিক বলছি না? এটা কি সত্যি নয় এর সঙ্গে সঙ্গে যে এই বিষয়টা নিয়ে দুঃখ আপনি আজ পর্যন্ত করেন? হ্যাঁ মিস্টার পাঠক, হ্যাঁ, আমি নীরজকে ঘেন্না করতাম, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, কোনো মানুষের ওপর পাইথন পাম্প ব্যবহার করার জন্য দুটো হাতের প্রয়োজন পড়ে। আমার মনে হয় যে আপনি পাইথন পাম্পকে ঠিক মতন বুঝতে পারেননি, কিন্তু আপনার ক্লায়েন্ট
বিনীত আপনাকে ঠিকঠাক করে বোঝাতে পারবেন। যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তাহলে আমি এই প্রশ্নটা মেজর জয়জিৎকে একটু করতে পারি। বলুন মেজর বাবু, যে 21শে এপ্রিল আপনি কোথায় ছিলেন? মিস্টার পাঠক, আমি এই কথাটা পুলিশকেও বলেছি, আর আমার একই কথা বারবার বলার অভ্যেস নেই। ইয়োর অনার, আমি 31শে এপ্রিল দিল্লির ক্যান্টনমেন্ট এরিয়াতে ছিলাম। মেজর বাবু, হয় আপনি যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা, আর নয়তো যা এই তালিকাটা বলছে। দেখুন, 21শে এপ্রিল আপনি এস এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার TF989 দিয়ে যাত্রা করেন। তাহলে আপনি কিভাবে দিল্লি ক্যান্টনমেন্টে পৌঁছে গেলেন সে বিষয়ে আমাদের একটু কিছু বলতে পারেন, একটু আলোকপাত করতে পারেন এই বিষয়ে আপনি, মেজর বাবু? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। মেজর জয়দীপকে দ্রুত মেডিকেল হেল্প দেওয়া হোক। ইয়োর অনার, মেজর জয়দীপ এই কেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আদালতের কাছে আবেদন করছি যে ওনার শরীর ভালো হওয়া পর্যন্ত এই কেসটাকে এখানে স্থগিত করা হোক। এই আদালতের কাজকর্ম মেজর জয়দীপ সুস্থ হলে তবেই আবার শুরু করা হবে। ততদিনের জন্য দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। হাই স্যার। কেডি স্যার? কেডি স্যার? স্যার আর ইউ ওকে? আমি তো ভাবছিলাম আপনি রিল্যাক্স করছেন, মানে কেস তো প্রায় শেষ হয়ে এসছে না। স্যার, জয়দীপ সিংই মেরেছে নীরজকে, আর এখন ধরা পড়েছে তাই কোর্টে ড্রামা করছে স্যার। কতবার তোকে বলেছি আমি, বলুন, তাড়াহুড়ো করে এরকম সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা একদম ঠিক নয়। দেখ, এটা হতে পারে যে উনি মেরেছে আর উনি নাটক করছে, আর এটাও হতে পারে ওনার এই নাটকের পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। হতে পারে যে অন্য কিছু লুকোচ্ছেন হয়তো, কেননা হামেশাই যেটা থাকে সেটা দেখা যায় না, যেটা দেখা যায় সেটা হয় না। তো হতে পারে যে এই কেসটাতেও যেটা দেখা যাচ্ছে সেরকমটা নয়, আর যেটা এখনো দেখা যাচ্ছে না সেটা দেখার জন্য তোকে মেজর জয়দীপের অতীতটা একবার কেটে দেখতে হবে। কেননা ওই ঘটনাটা হয়ে যাওয়ার পর ওই ঘটনাস্থলে গিয়ে একবার উপস্থিত হয়, খোঁজ নিয়ে দেখ, ওর পাস্ট সম্বন্ধে একটু খোঁজ নিয়ে দেখ। হ্যাঁ, এক্ষুনি অফিস থেকে বেরোলাম, আমি তোমাকে একটু বাদে ফোন করছি। ইয়া, ওকে, বাই। অ্যাকচুয়ালি আমি এখানে একটা বিশেষ কথা বলতে এসেছিলাম, আর সেখানে আপনার অ্যাসিস্ট্যান্ট মিস্টার বরুণ আমার উপর পিছন থেকে হামলা করেন, আর সেজন্য আমাকেও তার উপর ঘুরিয়ে আঘাত করতে হয়। আসলে 31শে এপ্রিল রাত্রিবেলা আমি মুম্বাইতেই ছিলাম। ইয়োর অনার, বিগত 3 মাস ধরে মুম্বাইয়ের স্পার্ক হসপিটালে আমার আমার গুপ্ত রোগের একটা চিকিৎসা চলছে, আর আমি এই রোগটার ব্যাপারে কাউকে বলতে চাইছিলাম না, আর সেটা বলার জন্যই আমি মিস্টার পাঠকের অফিসে গেছিলাম। কিন্তু সেখানে অন্য কিছু ঘটে যায়, আর মিস্টার বরুণের উপর আমি নর্মাল ক্যারাটে মুভস ইউজ করি, পাইথন পামের একটা স্টেপও আমি ইউজ করিনি। মিস্টার পাঠক, মেজর সাহেব তো পরিষ্কার না করে দিলেন যে উনি পাইথন পামের ব্যবহার করেননি। না ইউ সো কল 3 স্টেপস অফ পাইথন পাম। তাহলে বেঁচে থাকলো কে? বিনীত। বিনীতই আসল খুনি।
ইওর অনার, মেহতা বাবু যেই 3 স্টেপসের কথা বলছেন সেটা আমি আদালতে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে চাই। আসলে এই পাইথন পাম্পের 3টি অংশ হয়ে থাকে ইওর অনার। কোনো ব্যক্তিকে মারার জন্য 3টি অংশেরই ব্যবহার করা আবশ্যক। ইওর অনার, অ্যাডভান্স ফরেনসিক রিপোর্ট এটা বলছে যে যখন আমার মক্কেল বিনীত ওই শৌচাগারে পৌঁছয়, কোনো ব্যক্তি সেখানে নীরজের ওপর পাইথন পাম্পের প্রথম দুটো অংশের প্রয়োগ করে দিয়েছিল ইওর অনার। শুধু 3 নম্বরটা বাকি ছিল। যখন বিনীত ওখানে পৌঁছলেন আর উনি নীরজকে সাহায্য করার একটা চেষ্টা করলেন, তো ভুল করে ইওর অনার ওর হাতের সাহায্যে ওই রগে চাপ পড়ে যায়, যে রগটায় পাইথন পাম্পের 3য় অংশে চাপ দেওয়া হয়, আর ওনার মৃত্যু হয়ে যায়। যেখানে ওনাকে উনি মারতে চাননি, শুধুমাত্র সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন এখানে এটা উঠছে যে ওই ব্যক্তিটা কে ইওর অনার, যে নীরজের ওপর পাইথন পাম্পের প্রথম দুটো অংশের প্রয়োগ করেছিলেন। ওকে মারার একটা উদ্দেশ্য ছিল, ওকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে। বিনীতি পাইথন পামের 3টে স্টেপস ইউজ করেছে আর কেউ করেনি ওটা। মেহতাবাবু, আপনি তুড়ি মারতে পারেন? ভেরি সিম্পল। ব্যাস, এইভাবেই আমি কেসটাকে এবার সমাপ্ত করে দেবো। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি নীনা দেবীকে কাঠগড়ায় রাখতে চাইবো। অনুমতি দিলাম। ইওর অনার, নীনা, ডক্টর নীনা, যিনি নীরজের ওপর পাইথন পাম্পের প্রথম দুটো অংশের প্রয়োগ করেছিলেন। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। কি মিস্টার পাঠক, আমি নীরজের ওপরে কোনো শক্তি প্রয়োগ করিনি। দেখুন, ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তির কথা অনুযায়ী নীরজ আর বিনীতের মধ্যে হাতাহাতি হয়েছিল, ঝগড়া হয়। তারপর আপনি নীরজকে ফিজিওথেরাপি দিয়েছিলেন। ও ওটা, ও তো বিনীতের জন্য যে নীরজের চোট লেগেছিল, আমি শুধু সেটাকেই ঠিক করছিলাম জজ সাহেব। ওখানে উপস্থিত লোকজন এটা বলছেন যে নীরজের পেটে আর মুখে চোট লেগেছিল। তো তাহলে আপনি ওনাকে এই কনুইতে আর ঘাড়ে ফিজিওথেরাপি দিচ্ছিলেন, সেটা কি কারণে? কেননা মিস্টার পাঠক, আমি ওর ফিজিও, আপনি নন। আর সেই সময় যা আমার কর্তব্য আমি তাই করেছি। মিথ্যা কথা বলছেন আপনি। ইওর অনার, এই মহিলাই পাইথন পাম্পের প্রথম দুটো অংশের ব্যবহার করে নীরজকে হত্যা করার চেষ্টা করে। ইওর অনার, কি আমি পাইথন পাম্প কি করে জানবো? আমি তো কারাটে পর্যন্ত জানি না। না না, আপনি জানেন না হয়তো পাইথন পাম্প, কিন্তু আপনার ভাই তো জানেন সেটা। এটা এটা আপনি কি? ভাই? কার ভাই? কেমন ভাই? আপনি প্রমাণ করুন প্লিজ। বলছি আমি। ইওর অনার, এরকমটাই হয় হামেশা। আমরা খুঁজি কোনো একটা কিছু, থাকে অন্য কিছু। যেরকমটা আমি গতবারের শুনানিতে বলেছিলাম, অভিজিৎ সাহা, তার উপর আমার সন্দেহ আছে। যখন ওনার অতীতটা ঘাটলাম তো জানতে পারলাম ওনার বোন আছে, যিনি ফিজিওথেরাপিতে বেশ নিপুণ। আর যখন ওনার অতীতটা আমি দেখলাম তো এটা জানতে পারলাম যে ইনি হলেন অভিজিৎ সাহার বোন। অভিজিৎ সাহার কাছ থেকে ইনি পাইথন পাম্পের 3টি অংশ শেখেন, আর নিজের ভাই অভিজিৎ সাহার প্রতিশোধ নেওয়ার জন্য উনি সেই দিন পাইথন পাম্পের ব্যবহার করেন, যে কারণে নীরজের মৃত্যুটা হয়। আমি কি ঠিক বলছি নীনা, নাকি ঠিক বলছি? আমি নীরজের শোল্ডার ঠিক করার বাহানায় ওর ওপরে পাইথন পাম্পের দুটো মুভ ব্যবহার করি। আমি 3 নম্বর মুভ ব্যবহার করার আগেই নীরজ ওখান থেকে উঠে চলে যায়। আমি ভাবলাম আমি ওর পিছু নিই, হঠাৎ করে ওখানে বিনীত চলে আসে। তো আমি ভাবলাম আমার সব কাজ বিনীতের ওপর ছেড়ে দিই, কেননা আমি যে পাইথন পাম্পের দুটো মুভ ব্যবহার করেছিলাম, তারপর নীরজের শরীর 15 মিনিটের মধ্যে প্যারালাইজড হয়ে যেত। তো বিনীত যখনই দেখবে তখন ওকে বাঁচানোর জন্য ওকে ওঠাতে যাবে, আর নীরজের ঘাড়ে শিরা ছিঁড়ে যাবে আর ও মরে যাবে। আর সেটাই হলো।
অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। নীনা দেবী, খুব বড় ভুল করেছেন আপনি। এই বিষয়গুলো তো আত্মরক্ষার জন্য, অন্যদের রক্ষা করার জন্য শেখা হয়, কিন্তু আপনি এটার ব্যবহার করলেন কাউকে হত্যা করার জন্য। ইওর অনার, দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত ডক্টর নীনা সাহাকে নীরজ যোশীর হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর বিনীত শর্মাকে নিরপরাধ সাব্যস্ত করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। গুড ওয়ার্ক মিস্টার পাঠক। আরে মেহতাবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, কিন্তু একটা বিষয় কিন্তু এখনো রয়ে গেছে যেটা আমার মাথা থেকে যায়নি। আপনি আমার প্রশ্নের উত্তরটা দেননি। এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, ভাবলাম আপনি উত্তরটা দিয়ে দেবেন। মিস্টার পাঠক, আপনি আপনার প্রশ্নের নিজেই উত্তরটা দেন তো ভালো হয়। 8 নাম্বার। কোথায় কেডি 8-এর হাফ তো 4 হয়। না না, ওইভাবে যদি দেখা হয়, তো যদি এইভাবে দেখা হয় তাহলে সেটা হয় না। আসলে হয় যে কখনো কখনো আমরা দেখি কিছু একটা, পাই অন্য কিছু, হয় আরো কিছু, এরকমটা হয় না। এটা 8 নম্বর হলো। ওকে, 8-এর অর্ধেকটা উড়িয়ে দাও, তো নিচে শূন্য রইলো, হয়তো না এরকম ভাবে। ঠিক বললাম কিনা? হ্যাঁ।